তো আজকে নিয়ে এলাম স্কুইড গেমের প্রথম সিজন এক্সপ্লেনেশন। তো তোমরা অনেকেই বলতে পারো স্কুইড গেমের সিজন 1 তো অনেক আগেই চলে এসেছে, তাহলে আমি কেন এখন এক্সপ্লেন করতেছি? এর পিছনেও কিছু কারণ আছে, কারণ কয়েকদিন আগে স্কুইড গেমের দ্বিতীয় সিজন লঞ্চ হয়েছে। তো আমি যদি একদম সরাসরি স্কুইড গেমের দ্বিতীয় সিজনে চলে যাই তাহলে তোমরা অনেকেই কিছু বুঝবে না। আর যেহেতু আমি স্কুইড গেম এর আগে কখনো দেখিনি, এই এখন আমি শুরু করতেছি তোমাদের সাথে। তো আমি যদি সরাসরি স্কুইড গেমের দ্বিতীয় সিজনে যাই তাহলে আমি আগামাথা কিছুই বুঝতে পারবো না। এই জন্য আমি স্কুইড গেমের দ্বিতীয় সিজন আগে স্কুইড গেমের প্রথম সিজন আমি স্টার্ট করতে চলেছি। তো হয়তো তোমরা অনেকেই স্কুইড গেমের প্রথম সিজন দেখে ফেলেছো। তো আজকে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই সিনফ্লিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমার এক্সপ্লেনেশন একবার হলেও দেখো। তো কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করা যাক 2021 সালে মুক্তি পাওয়া স্কুইড গেমের সিজন 1। মুভির শুরুতেই আমরা মুভির মূল ক্যারেক্টার সিয়ংকে দেখানো হয়। সিয়ং 10 বছর আগে একটা চাকরি হারিয়েছে, এখন সে ড্রাইভারে একটা কাজ করে। এই কারণে অনেক মানুষের কাছে তার ঋণ হয়ে আছে। এর জন্য 3 বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনের সাথে বিয়ে করেছে। সিয়ং এর একটা 10 বছরের মেয়ে আছে যে তার নতুন বাবা এবং তার মায়ের সাথে থাকে, এবং সিয়ং মাঝে মাঝে তাকে দেখতে যায়, আর সিয়ং তার বৃদ্ধ মায়ের সাথেই থাকে। তো সিয়ং এর মেয়ের আজ জন্মদিন, এই কারণে তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে সিয়ংকে সে যেন একটা ভালো জায়গায় ডিনার করতে নিয়ে যায়। তো সিয়ং তার মাকে না জানিয়ে তার ক্রেডিট কার্ডটা নিয়ে ব্যাংক থেকে সব টাকা তুলে নেয়। তো সিয়ং এর জুয়া খেলার অনেক নেশা, এই কারণে সে একটা ঘোড়ার রেসে সব টাকা বাজিতে রাখে। লাকিলি সে সেখান থেকে প্রায় 3 লাখ টাকা জিতে নেয় এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে সে মনে না আনন্দে বাহিরে এসে দাঁড়ায়। হঠাৎ সে দেখে বেশ কিছু লোক তার দিকে আসছে। মূলত সেই লোকগুলো সিয়ং এর কাছে অনেক টাকা পায় যা সে পরিশোধ করতে পারছিল না। যাই হোক, সিয়ং যখন লোকগুলোকে দেখে যখন পালাচ্ছিল তখন পালানোর সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। তখনই সেই লোকগুলো এসে সিয়ংকে ধরে ফেলে এবং বলে আমাদের টাকা ফিরিয়ে দাও। তো সিয়ং তাদেরকে বলে আজ আমার কাছে অনেক টাকা আছে, আজ তোমাদেরকে আমি সব টাকা শোধ করে দিব। এটা বলেই সে নিজের পকেটে হাত দেয় এবং সে হতভঙ্গ হয়ে যায়, কারণ রেসিং এ যেটা কোনো টাকায় তার পকেটে নেই। সে আন্দাজ করে একটু আগে যে মেয়ের সাথে তার ধাক্কা খেয়েছে সে মেয়ে হয়তো তার পকেট মেরেছে। এটা শুনে সেই পাওনাদার লোকেরা তাকে মারে এবং শেষবারের মতো 1 মাসের টাইম দেয় আর চুক্তিপত্রে একটা সাইন নেয়, যেখানে লেখা আছে সিয়ং যদি 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারে তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ বেচে তার টাকা নেওয়া হবে। এরপর সিয়ং তার মেয়েকে নিয়ে একটা ছোটখাটো রেস্টুরেন্টে যায় সিয়ং এর মেয়ের জন্মদিন উপলক্ষে। তার মেয়ে এতেই অনেক খুশি ছিল। দিনের শেষে তার মেয়েকে প্রাক্তন স্ত্রীর কাছে রেখে দিয়ে আসে, কিন্তু ওখান থেকে বাড়ি ফেরার সময় সিয়ং অল্পের জন্য ট্রেন মিস করে, তাই সে স্টেশনে বসেছিল। তখন সেখানে একজন সেলসম্যান আসে যে তাকে বাচ্চাদের একটা সহজ গেম খেলার অফার করে। সিয়ং এর কাছে টাকা নাই জানালে লোকটি তখন তাকে বলে সে যদি প্রতিবার জিতে তাহলে সে তাকে একটা করে চট দেবে, আর যদি সিয়ং জিতে তাহলে সে প্রতিবার করে 10,000 করে ইয়ন পাবে। যেহেতু সিয়ং এর টাকার খুব প্রয়োজন তাই সে বাধ্য হয়ে খেলাটি খেলে এবং খেলতে খেলতে অনেক টাকাও জিতে যায়। লোকটি তখন সিয়ংকে একটা কার্ড দিয়ে বলে সে যদি এইভাবে গেম খেলে টাকা জিততে চায় তাহলে এই কার্ডের নাম্বারে কল করো। সিয়ং খুশিতে বাড়ি ফিরে এসে তার মাকে কিছু টাকা দেয় সংসার চালানোর জন্য, কিন্তু তার মা তাকে জানায় তাকে আরো বেশি ইনকাম করতে হবে, কারণ পরের বছর তার সাবেক স্ত্রী এবং সাবেক স্ত্রীর নতুন স্বামী আমেরিকায় চলে যাবে, আর সাথে সিয়ং এর মেয়েটাকেও নিয়ে যাবে। এতে করে সিয়ং তার মেয়েকে আর কখনোই দেখতে পারবে না, তবে সে আর্থিকভাবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে কোর্ট তার মেয়েকে আবার ফিরিয়ে দিবে। এইসব শুনে সিয়ং সেই স্টেশনে যে কার্ডটা দিছিল সেই কার্ডের নাম্বারে কল করে। কিছুক্ষণ পর তার বাড়ির সামনে একটা মাইক্রো আসে এবং মাইক্রোতে ওঠার পরে তাকে অজ্ঞান করে একটা সিক্রেট জায়গা নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে সিয়ং দেখে তাকে একটা হল রুমের মধ্যে আটকে রাখা হয়েছে এবং তার সাথে এখানে আরো অনেক লোক আছে এবং সবার মতন তাকে একটা করে পোশাক পরানো হয়েছে এবং তাদের ড্রেসে ভিন্ন ভিন্ন নাম্বার লেখা ছিল। মূলত এখানে পুরো 456 জন প্লেয়ার আছে যাদের সবাইকে এখানে অজ্ঞান করে আনা হয় এবং এই লোকগুলো প্রচুর দেনাদনের মধ্যে আছে, এই কারণে তারা এই গেমে অংশগ্রহণ করেছে। যদিও তাদের এখন কি করতে হবে তারা কেউই বুঝতে পারতেছে না। সিয়ং দেখে সেখানে একটা বৃদ্ধ লোক আছে যার জার্সি নাম্বার 001। সিয়ং তাকে জিজ্ঞেস করে সে এই বয়সে এখানে কেন, কিন্তু বৃদ্ধ লোকটি বলে তার কোনো পরিবার নেই এবং তার ব্রেন টিউমারও আছে, হয়তো কিছুদিনের মধ্যেই আমি মারা যাবো, এই কারণে আমি এখানে গেমে যোগ দিছি। এদিকে জ্যাং নামে একটা ছেলের সাথে সিবিউক নামে একটা মেয়ের মারামারি হচ্ছে। তারা একসময় একই সাথে কাজ করত, কিন্তু পরে ঝামেলা হয়েছে এবং এতদিন পর দেখা হওয়ার পরে দুজনে রেগে গেছে এবং মারামারি শুরু করে দিছে। সিয়ং দেখে এই মেয়েটি সেই মেয়ে যে তার পকেট মেরেছিল, তাই সেও দৌড়ে গিয়ে সেই মেয়েটির কাছ থেকে টাকা চাইতে শুরু করে। এর মধ্যে কিছু অদ্ভুত পোশাকধারী মানুষেরা আসে এবং তারা এই গেমটা পরিচালনা করবে। তারা জানায় 6 দিন ধরে মোট 6টি গেম পরিচালনা করা হবে, আর যারা 6টি গেমে জিতে যাবে তাদের মধ্যে একজন বহু টাকা পেয়ে যাবে। তবে যারা ছেলেটি অংশগ্রহণ করবে তাদের একটা চুক্তিপত্রে সই করতে হবে, যেখানে লেখা আছে প্রথমত কোনো প্লেয়ার নিজের ইচ্ছায় খেলা থেকে বের হতে পারবে না, দ্বিতীয়ত যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে, আর তৃতীয়ত খেলায় বেশিরভাগ প্লেয়ার যেটা চাইবে সেটাই করা হবে। যাই হোক, প্রায় সব প্লেয়ারই চুক্তিপত্রে সাইন করে আর তাদের সিসি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছিল। আর যেই এই লোকটি গেমটা তৈরি করেছিল এবং এই গেমের লিডার
সে আলাদা একটা রুমে বসে সবকিছু পরিচালনা করতেছিল এবং তার নাম হচ্ছে ফ্রন্টম্যান। এদিকে প্রথম দিন সব প্লেয়ারদেরকে একটা বড় মাঠে নিয়ে আসা হয়। মাঠে এসে সিয়ং তার ছোটবেলার এক বন্ধু সাংকে দেখতে পায়। সিয়ং সাংকে দেখে অনেকটাই অবাক হয়, কারণ সাংহং ছোটবেলায় অনেক মেধাবী ছিল এবং আমেরিকার একটি কোম্পানিতে চাকরিও করতো। সিয়ং সাংকে এই প্রশ্নটা করলে সাংও বলে আমরা এই বিষয়ে পরে কথা বলবো। যাই হোক, প্রথম খেলাটির নাম রেড লাইট গ্রিন লাইট, যেখানে মাঠের এক প্রান্তে সব খেলোয়াড়রা এবং অপর প্রান্তে একটা রোবটের বড় পুতুল দাঁড়িয়ে আছে। খেলার নিয়ম হলো রোবট পুতুল অপর দিকে ঘুরে একটা গান গাইবে আর তখন সব প্লেয়াররা এগিয়ে আসবে। তবে পুতুলটি যখন গান থামে পিছনের দিকে তাকাবে তখন কোনো প্লেয়ার নড়াচড়া করতে পারবে না, কিন্তু কেউ যদি নড়াচড়া করে এবং পুতুলটি যদি সে ডিটেক্ট করতে পারে তাহলে তাকে সেই প্লেয়ারকে সেখানে মেরে ফেলা হবে। আর এভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট লাইন ক্রস করতে পারলে তারা সেখানে জয় হয়ে যাবে। খেলাটি শুরু হয়ে যায় এবং পুতুলটি অপর দিকে ঘুরে একটা গান গাইতে থাকে এবং অপর দিকে সব প্লেয়ারের সামনে এগোতে থাকে। কিন্তু যখনই পুতুলটা গান বন্ধ করে তাদের দিকে তাকায় তখন একজন প্লেয়ার নড়ে যাওয়াতে পুতুল সেটা ডিটেক্ট করতে পারে এবং একটা গুলি এসে ছেলেটাকে মেরে ফেলে। এটা থেকে ভয় পেয়ে অনেকেই পালাতে শুরু করে, কিন্তু তখনই তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। তখন বাকিরাও বুঝে যায় খেলা থেকে বাদ হয়ে গেলে তাকেও মেরে ফেলা হবে। এই সময় 001 জার্সি যে বৃদ্ধ লোকটা ছিল সে আগাতে শুরু করে। এটা দেখে বাকিরাও ধীরে ধীরে আগাতে থাকে, কিন্তু এক পর্যায়ে সিয়ং যখন পড়ে যেতে লাগে তখন 199 জার্সি নামে একটা আলী নামের ছেলে তাকে ধরে ফেলে এবং শেষ সেকেন্ডে সিয়ং এবং বাকি অনেকেই নির্দিষ্ট লাইনটা পার করতে পারে, মানে তারা প্রথম গেমটি জিতে যায়। কিন্তু যারা নির্দিষ্ট লাইন ক্রস করতে পারেন যেমন দাগের ভিতর ছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। তো যাই হোক, প্রথম গেমের শেষ দিয়ে আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এপিসোড 2 এ দেখা যায় এপিসোড 1 এ যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলোর ডেড বডিগুলো পুরানো হচ্ছে। আর প্রথম গেম শেষে দেখা যায় 201 জন, তার মানে 251 জনই মারা গেছে। এদিকে সবাই চিন্তিত হয়ে আছে, তারা জানতো না এই খেলা হেরে গেলে তাদের মেরে ফেলা হবে। এই জন্য অনেকেই এই খেলা ছেড়ে দিয়ে বাড়ি ফিরতে চাচ্ছিল, কিন্তু তখন সেখানে সেই মুখোশধারী লোকগুলো আবার চলে আসে। যেহেতু খেলার তৃতীয় রুল অনুসারে বেশিরভাগ প্লেয়ার যেটা বলবে ওইটাই করা হবে, তাই পরিস্থিতি বিবেচনা করে মুখোশধারী লোকেরা একটি ভোটের আয়োজন করে, মানে কতজন খেলতে চায় এবং কতজন খেলতে চায় না এটা নির্ধারণ করা হবে। কিন্তু তখনই মুখোশধারী লোকের মধ্যে একটা লোক ছাদের উপর ইশারা করে দেখায় যে একটা জারের মধ্যে অনেকগুলো টাকা ঢালা হচ্ছে। তখনই মুখোশধারী লোকেদের মধ্যে একজন লোক বলে উঠলো, এখানে প্রত্যেক সদস্যদের জন্য 10 কোটি ইয়ন করে বাজেট করা হয়েছে, তার মানে 456 জন প্লেয়ারদের জন্য মোট 4560 কোটি ইয়ন করে প্রত্যেকের জন্য রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটির উপরে। যদি খেলা বন্ধ হয়ে যায় এখানে, তাহলে সব টাকা যারা মারা গেছে তাদের সকল পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কিন্তু গেমটি যদি চালু থাকে তাহলে গেম শেষে সব প্লেয়ারদেরকে সমান ভাগে টাকা ভাগ করে দেওয়া হবে। এতগুলো টাকা সব একসাথে দেখে অনেক প্লেয়ার লোভে পড়ে নিজেদের মত চেঞ্জ করে ফেলে। তো ভোট শেষে দেখা যায় গেম খেলতে চায় 100 জন এবং বাড়ি যেতে চায় 101 জন, তার মানে মেজরিটি হলো 101 জন বাড়ি যেতে চাই। এইটা দেখে সেই গার্ড তাদেরকে একটা সুযোগ দিয়ে বলে তারা চাইলে আবার গেমে ফেরত আসতে পারে। এরপর তাদের অজ্ঞান করে হাত পা বেঁধে তাদের একটা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ফেরে দিয়ে আসে। এরপর ওখান থেকে ফিরে এসে সিয়ং সোজা থানায় যায় এবং পুলিশ অফিসারকে সকল ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ তাকে নেশাগ্রস্ত বা পাগল ভাবে, কারণ সে যা বলছে তা কখনোই বিশ্বাসযোগ্য না। এমনকি তাদের সেই কার্ডের নাম্বারে ফোন করলেও সেই ফোনটা একটা মেয়ে ধরে। যাই হোক, পুলিশ স্টেশনের থেকে ফেরার পথে সিয়ং এর সাথে সেই মেধাবী বন্ধু সাংহং এর সাথে তার দেখা হয়। সাংহো তাকে জানায় কোম্পানি থেকে টাকা নিয়ে সে স্টক মার্কেটে লাগিয়েছিল, কিন্তু সব টাকা লস হয়ে যায়। আর এখন আমি 6 বিলিয়ন মানে 600 কোটি টাকা ইয়ন দেনায় আছি, যার কারণে পুলিশ ও ব্যাংক আমাকে খুঁজছে, তাই আমি বাড়িতেও ফিরতে পারছি না। এদিকে সিয়ং এর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তাই জন্য দ্রুত তার মাকে অপারেশন করাতে হবে। তাই সিয়ং তার সাবেক স্ত্রীর কাছে টাকা চাইতে গেলে কিন্তু তার সাবেক স্বামী তাকে টাকা দিতে চায়, কিন্তু তার বিনিময়ে সিয়ং তার মেয়ের সাথে কখনো দেখা করতে পারবে না এবং এতে সিয়ং রাগ হয়ে যায় এবং সেই লোকটিকে কেলানি ঘুষালি মারে, কারণ সে তার মেয়েকেও খুব ভালোবাসে। এদিকে সিয়ং এর সেই পকেট মারা মেয়েটা তার ভাইয়ের সাথে বসে থাকতে দেখা যায়। তারা ভাই বোন উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালিয়ে এসেছিল, কিন্তু তার মাকে উত্তর কোরিয়া থেকে আনতে অনেক টাকার প্রয়োজন, তাই সিবিওক তার ভাইকে এতিমখানায় রাখে এবং সিবিওক তার ভাইকে বলে তার মাকে ফিরে আনার পর তারা সবাই একসাথে থাকবে। এদিকে প্রথম গেমে সিয়ংকে বাঁচানো সে আলী একটা কারখানায় কাজ করত, কিন্তু মালিক তার কয়েক মাসের বেতন না দেওয়ায় আলী সেই মালিকের সাথে জোর করে মারামারি করে টাকা নিতে চায়, আর ওই টাকাটা তার স্ত্রীকে দিয়ে নিজের বাচ্চাকে নিয়ে নিজের দেশে ফিরে যেতে বলে। আলী আসলে পাকিস্তানে ছিল আর বেশি টাকা আয়ের জন্য সে সাউথ কোরিয়াতে এসেছিল। এরপর সিয়ং যে সকালে যে থানায় গিয়েছিল সেখানকার একজন পুলিশ অফিসারের ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তার ভাইকে হোস্টেলে খুঁজতে আসলে সেখানে সকালে সিয়ং এর সেই কার্ডের মতন এখানে সে একটা কার্ড পায়, তাই সে ধারণা করে তার ভাই হয়তো সেখানেই আছে। তাই সে পুলিশ অফিসার সিয়ং এর কাছে এসে সে কার্ডের সম্পর্কে জানতে চায়, কিন্তু সিয়ং পুরো ব্যাপারটি অস্বীকার করে। এদিকে সিয়ং অনেক চিন্তিত ছিল, কারণ তার মায়ের চিকিৎসা এবং তার মেয়ের আমেরিকায় যাওয়া এবং সিয়ং এর মতো করেই সাংহং, সিবিওক এবং
এবং আলী সবাই আর্থিক টেনশনে ছিল। এদিকে সিয়ং সহ আরো সকলকে একটি স্কুইড গেমের নতুন একটি কার্ড দেওয়া হয়েছে এবং সেখানে স্কুইড গেমের একটি অ্যাড্রেসও দেওয়া আছে। তাই অর্থের প্রয়োজনে সিয়ং সহ আরো সকলেই স্কুইড গেমে ফিরে যেতে বাধ্য হয়। এরপর যে যার ঠিকানায় পৌঁছালে একটি গাড়ি আসে এবং তাদেরকে অজ্ঞান করে নিয়ে যায়। আর এখানে স্কুইড গেমের দ্বিতীয় এপিসোড শেষ হয়। এরপর এপিসোড 3 এর প্রথমে দেখা যায় তাদের সবাইকে একটি গাড়িতে করে একটি জাহাজে তোলা হচ্ছিল। এই জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে সমুদ্রের একটি মাঝখান দ্বীপে। এদিকে সিয়ংকে ফলো করে সেই পুলিশ অফিসার সেই জাহাজে উঠে পড়ে। এরপর জাহাজের একজন কর্মচারীকে মেরে তার পোশাক আশাক পরে তার মতনে সেজে বের হয় এবং সেই গার্ডকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। এদিকে সবাইকে হলরুমে এসে আগেকার ড্রেসই পরানো হচ্ছিল। যদিও এইবার 201 জনের মধ্যে 187 জন ফিরে এসেছিল। যাই হোক, সবার জ্ঞান ফিরলে সবাই একে অপরকে দেখে খুব খুশি হয় আর নিজেদের মধ্যে দল তৈরি করে। এদিকে রাত হয়ে গেলে সিবেক অন্য একটি প্লেয়ারের সাথে বাথরুমে যায় এবং তারা দুজনে এসির ভেন্টিলেটর দিয়ে উপরে ওঠে এবং একটু আগানোর পরে দেখতে পায় কয়েকজন মুখোশধারী কর্মকর্তারা একটা বড় পাত্রের মধ্যে চিনি গুলতেছে। এটা থেকে তারা আন্দাজ করে তাদের পরবর্তী খেলা চিনি সম্পর্কে হতে পারে। কিন্তু সাংও জেগে থাকায় সিবেকদের কথা সে শুনে ফেলে এবং সে আন্দাজ করে তারা হয়তো পরবর্তী গেম সম্পর্কে কিছু জেনে ফেলেছে। এইদিকে সেই পুলিশ অফিসার সেই গার্ডের মুখোশ এবং জামা কাপড় পরে সবকিছু দেখে তার ভাইকেও খুঁজছিল এবং সুযোগ পেলে সে নোট করে রাখছিল। এরপর দেখা যায় সেখানকার প্লেয়ারের খাবারের ভিতর একটা ছোট্ট চিরকুট ছিল। সেখানে কালকের গেম সম্পর্কে সবকিছু লেখা আছে, কিন্তু তাকে এই চিরকুটটা কে দিয়েছে এবং কেন দিয়েছে এটা আমাদের পরবর্তীতে দেখানো হয়। যাই হোক, পরদিন সকালে দ্বিতীয় গেমের জন্য সব প্লেয়ারদেরকে একটা মাঠে জড়ো করা হয়। আর মাঠে যাওয়ার সময় সাংও সিবিকে বলছিল, তোমরা কাল বাথরুমে যাওয়ার পর থেকে আজকের গেম সম্পর্কে কিছু একটা জেনেছো, তুমি যদি আমাকে বলো তাই আমি পরবর্তী গেম সম্পর্কে কিছু একটা ধারণা পাবো। তখন সিবিউক তাকে বড় পাত্রে চিনি গোলানোর কথা জানায়। এরপর সবাই মাঠে প্রবেশের পর দেখে তাদের সামনে ভিন্ন ভিন্ন আকৃতির ছবি দেয়ালে আঁকা আছে। এর মধ্যে একটা ত্রিভুজ, একটা বৃত্ত, একটা তারা এবং একটা ছাতা। আর গার্ডেরা তাদের বলে তারা চাইলে যে কোনো চিহ্নের সামনে দাঁড়াতে পারে। চিহ্ন দেখে এবং চিনি গণনার কথা শুনে সাংহো বুঝে যায় তাদের কি গেম খেলতে হবে, কিন্তু সে তাদের দলের কাউকে সে এটা বলতে চায় না। বরং সে বলে আমাদের 4 জনদের ভিন্ন ভিন্ন লাইনে দাঁড়াতে হবে, এতে করে আমাদের দলের রিস্ক কমবে। তাই তার দলের 4 জন আলাদা আলাদা লাইনে দাঁড়ায়। আর সেখানে সবাইকে ছোট করে একটা বক্স দেওয়া হচ্ছিল। বাক্স খোলার পর দেখা যায় সেখানে একটা ছোট সুচ রাখা আছে আর চিনি গলিয়ে একটা প্লেটের মতো তৈরি করা হয়েছে। আর যে প্লেয়ার যেই চিহ্নের সামনে দাঁড়িয়ে ছিল তারা সেই চিহ্নেরই চিনির মধ্যে ছাপ পেয়েছিল। খেলার নিয়মের মধ্যে বলা হয় 30 মিনিটের মধ্যে চিনির মধ্যে যে ছাপ আছে ওইটা অক্ষতভাবে তুলতে হবে, কিন্তু কোনোভাবে চিনির সে চিহ্নটি যদি ভেঙে যায় বা 30 মিনিটের মধ্যে অক্ষত অবস্থা দিতে না পারে তাহলে সে হেরে যাবে, মানে সে মারা পড়ে যাবে। সাংহো যেহেতু আগেই বুঝতে পেরেছিল তাই সে সব থেকে সোজা মানে ত্রিভুজের চিহ্নের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সিয়ন পেয়েছিল ছাতারটা, মানে যেটা সব থেকে কঠিন। খেলা শুরু হওয়ার পর সবাই চেষ্টা করছিল এবং যারা পারছিল তারা রুমের মধ্যে চলে যাচ্ছিল এবং যারা পারছিল না তারা সেখানেই গুলি করে মরে যাচ্ছিল। এদিকে সাংও আর আলিও পেরে গেছিল, কিন্তু সিয়ং কোনোভাবে পারছিল না। তখন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে চিনির পাটটা তুলে সে চাটতে থাকে, যার ফলে চিনির পাটটা গলতে শুরু করে আর চিহ্নটা খুব সহজেই বের হয়ে আসে। আর এই যাত্রায় সিয়ং শেষ মুহূর্তে বেঁচে যায় এবং তাদের দলেরও সবাই বেঁচে গিয়েছে। আর যারা খেলা শেষ করতে পারেনি তাদের সবাইকে সেখানে মেরে ফেলা হয়। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। তো আমি চাইলে সিজন 1টা এক ভিডিওতে শেষ করে দিতে পারি, কিন্তু ভিডিও ডিউরেশনটা হয়ে যাবে অনেক মিনিটের। আর আমার যে লো ডিভাইস, এই ডিভাইসে শুধুমাত্র 20 মিনিটের উপর ভিডিও গেলে আর এক্সপোর্ট হতে চায় না। এই জন্য আমি পার্ট 1, 2, 3 করে আপলোড করব। তো তোমাদের কাছে আমি দুঃখিত, আর আমি চেষ্টা করব শীঘ্রই আমি দ্বিতীয় পার্টটা নিয়ে আসতে। এবং ততক্ষণ তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার অন্য ভিডিওগুলোকে দেখতে থাকো।